যখন এই বিজয়ী রাজা লোক, লস্কর এবং ১০০ হাতিসহ হস্তির পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধে বের হন, তখন পদাতিক ও আরোহী সৈনিক পুরুষেরা তাঁর মোকাবিলায় টিকতে পারে না। কেননা তুমি তাঁর সামনে প্রাণ দিতে, দুনিয়ার কোনো ফৌজ আমাদের সাম্রাজ্যের কোনো একটি কোণেও প্রবেশ করবার সাহস রাখে না। অতএব তোমাদের নিরাপত্তা এতেই নিহিত যে তোমরা নিজেদের দেশে ফিরে যাও এবং আমাদের রাগ থেকে নিজেদের রক্ষা কর। মোহাম্মদ বিন কাসিম দাহিরের দীর্ঘ পত্রের জবাব মাত্র কয়েক শব্দের মধ্যে দেন। এ ধরনের বাহাদুর রাজাদের সাহসের শুরু শেষ দেখার জন্য আমি আসছি। এই পত্রের সাথে সাথে তিনি তার ফৌজ বাহিনীকে নিয়ে রওনা হয়ে যান। এ ধরনের বাহাদুর রাজাদের শুরু ও শেষ আমি দেখতে আসছি। পত্রে এই জবাব লিখে তিনি তার ফৌজ বাহিনীকে নিরুন শহরের দিকে রওনা হতে বললেন। কোনো প্রকার বাধা ছাড়াই নিরুন বিজয় লাভ করে মোহাম্মদ বিন কাসিম কয়েকদিন নিরুন শহরে অবস্থান করার পর তিনি সৌহওয়ানের দিকে অগ্রসর হলে লাহরাজ নামক শহরের অধিবাসীবৃন্দ অত্যন্ত সন্তুষ্টচিত্তে তার আনুগত্য স্বীকার করে। পরে সেখানকার সকল মানুষ মোহাম্মদ বিন কাসিমের সহযোগী হতে শুরু করে। এর মধ্যে অনেক লোক ছিল যারা নিজেদের ইচ্ছায় ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যান। এই সকল হিন্দি মানুষগুলার সহযোগিতা পেয়ে রাজা দাহিরকে পরাজিত করতে পেরেছিল মোহাম্মদ বিন কাসিম। সেখানকার রাজারা রাজা কাকার কাছে যান এবং তাকে বলেন মোহাম্মদ বিন কাসিমের সাথে সন্ধি করার জন্য, কিন্তু তিনি তাদের পরামর্শে কান দেবার প্রয়োজন মনে করেননি। তখন তিনি তার স্থান পরিবর্তন করে তিনি তার লোকদের মাধ্যমে বলেন তিনি যুদ্ধ করে মোহাম্মদ বিন কাসিমেকে পরাজিত করতে চান, তার সাথে কোন সন্ধি করবেন না, কেননা তিনি রাজা দাহিরের খুব কাছের মানুষ ছিলেন। রাজা দাহির এই ঘটনা জানতে পারলে বিরাট এক ফৌজ বাহিনী পাঠায় যাতে উভয় দিক থেকে মোহাম্মদ বিন কাসিমকে হামলা করে পরাজিত করতে পারে। তখন রাজা কাকা রাজা দাহিরের হামলাকে স্বাগতম জানায়। হিয়ানের ঠাকুরগণ রাজা কাকাকে বলে যে তারা মোহাম্মদ বিন কাসিমের উপর রাতের বেলা অতর্কিত আক্রমণ করবে এবং ভোরবেলা যখন মোহাম্মদ বিন কাসিম ক্লান্তশ্রান্ত ও বিপর্যস্ত অবস্থায় থাকবেন তখন রাজা কাকা যেন তাঁর উপর ফৌজ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। রাজা কাকা তাদের এই প্রস্তাব মেনে নেন। রাত্রিবেলা হিয়ানের ঠাকুর মোহাম্মদ বিন কাসিমের ফৌজের উপর হামলা করবার জন্য বের হয়, কিন্তু ভোর হলে তারা এই দেখে বিস্মিত হয় যে তারা আরব ফৌজের দিকে অগ্রসর হবার পরিবর্তে ভুল নালা দিয়ে সফর করার কারণে শিবির নিকটে গিয়ে পৌঁছেছে। রাজা কাকার গুপ্তচরেরা যখন তাকে এ খবর দিল তখন তিনি ধারণা করলেন যে এই সকল লোকেরা তাকে ধোঁকা দিয়ে মোহাম্মদ বিন কাসিমের হাতে তুলে দিতে চায়। রাজা কাকা নানা ধরনের চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে যান। পরে তিনি সিবি থেকে চলে আসেন যাতে তিনি নিজের চোখে সবকিছু দেখে সঠিক ফয়সালা করতে পারেন। এই দিক দিয়ে ঠাকুর ফৌজ বাহিনী রাস্তা ভুলে যাওয়ার কারণকে অশুভ মনে করে পরে তারা চিন্তা করে মোহাম্মদ বিন কাসিমের সাথে তারা সন্ধি করবেন এবং তার সাথে মিলে যাবেন। এই দিক দিয়ে রাজা কাকা নিজেই নিজেকে শিবির দুর্গে বন্দী করে ফেলেছিলেন। মোহাম্মদ বিন কাসিম ঠিক তখন দুর্গ অবরোধ করে ফেলেন। রাজা কাকা তখন চিন্তা করেন তার সাথে তার কোনো প্রজারা এখন আর নেই, তাই সে তার বাহিনী নিয়ে লুকিয়ে বাহির হয়ে যান এবং মোহাম্মদ বিন কাসিমের ওপর অতর্কিত হামলা করে বসেন। মোহাম্মদ বিন কাসিম তখন তার বাহিনীর মধ্যভাগের সৈনিকদের পিছনে চলে যেতে বলেন এবং ডান ও বাম দিকের ফৌজ বাহিনীকে যুদ্ধ করতে বলেন। তখন হিন্দি ফৌজ বাহিনীর সংখ্যা বেশি ছিল, তাই মুসলিম ফৌজ বাহিনীদের ক্ষতি বেশি হচ্ছিল। মোহাম্মদ বিন কাসিম এসব কিছুই লক্ষ্য করছিলেন। তখন তিনি তার সম্পূর্ণ ফৌজ বাহিনীকে একসাথে হামলা করতে বলেন। তখন ডান দিকের বাহিনী, বাম দিকের বাহিনী এবং মধ্যভাগের পিছনে চলে যাওয়া বাহিনী একসাথে হিন্দু ফৌজদের উপর হামলা করে। হিন্দি ফৌজ বাহিনী তখন চারদিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল। রাজা কাকা তখন এই অবস্থা দেখে পালিয়ে যায়। তখন হিন্দি ফৌজ বাহিনীর মনোবল হারিয়ে ফেলে এবং সবাই কুতো নদীর দিকে পালাতে শুরু করে। তখন মুসলিম ফৌজ বাহিনীর হাত থেকে খুব কম সংখ্যক হিন্দি ফৌজ বাঁচতে পেরেছিল। মোহাম্মদ বিন কাসিম সেই সময় অনেক হিন্দি সৈনিকদেরকে গ্রেপ্তার করেন এবং গনিমতের অনেক মাল পান। তখন গনিমতের মালের সাথে কিছু বন্দী ফৌজদের ইরাক প্রেরণ করেন। মোহাম্মদ বিন কাসিম সেই সময় অনেক হিন্দি সৈনিকদেরকে গ্রেপ্তার করেন এবং গনিমতের অনেক মাল পান। তখন গনিমতের মালের সাথে কিছু বন্দী ফৌজদের ইরাক প্রেরণ করেন, কেননা তখন ইরাক থেকে ভারত প্রবেশের মধ্যে আর কোনো প্রতিপক্ষ ছিল না একমাত্র রাজা দাহির ছাড়া। তাছাড়া তখন অসুস্থ সকল সৈনিক প্রায় কিছুটা সুস্থ হয়ে উঠছিল।